যদি তুমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের হয়ে থাকো তাহলে আমি এর আগের ভিডিওর শেষে একটি টেক্সট লিখেছিলাম যে আমি বাংলাদেশ এবং ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের ফরেক্স ট্রেডিং সম্বন্ধীয় আইনগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি আমার পশ্চিমবঙ্গের ভাইদের বলতে চাই, আমার থেকে ভালো হবে যদি তোমরা তোমাদের দেশের কোনো ইউটিউবারদের থেকে এই আইনগুলো জেনে নাও। তো আমার মতে তুমি তোমার দেশের কিছু ট্রাস্টেড ইউটিউবারের ভিডিও দেখতে পারো, এবং আমিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ট্রাস্টেড ইউটিউবারের ভিডিও দিয়েছি যেখানে তুমি তোমার দেশের ফরেক্স ট্রেডিং সম্বন্ধে আইনগুলো সম্বন্ধে জানতে পারবে। তো এখন চলে আসো বাংলাদেশের কথা। সো লেটস গেট টু মেন টপিক। তো আমরা আমাদের আর্টিকেলে চলে এসেছি এবং আমাদের আজকের আর্টিকেলের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের ফরেস্টিং বৈধ নাকি অবৈধ। তো আমি আমার আর্টিকেল রিড করা শুরু করলাম। আমি তোমাকে বুঝিয়ে বলার চেষ্টা করব এবং আমি আশা করি তুমিও মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। ইজ ফরেক্স ট্রেডিং লিগাল অর ইললিগাল ইন বাংলাদেশ? অ্যান্সার: এই বিষয়ে নির্দিষ্ট কোনো ধারণা এখনও পাওয়া যায়নি। বিভিন্ন সাইটে বিভিন্ন মন্তব্য দেওয়া হয়েছে, তাই আমরা নিজেরা বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করি। আমি অনেকগুলো সাইট দেখেছি। একেক সাইট বলে ফরেক্স ট্রেডিং বৈধ, আরেক সাইট বলে সম্পূর্ণ অবৈধ, আরেক সাইট বলে করা যাবে, আরেক সাইট বলে করাই যাবে না। এরকম অনেক মন্তব্য। আবার একেক সাইট বলে একেক রকম আইন লঙ্ঘন করে। তো আমার যেগুলো ট্রাস্টেড মনে হয়েছে আমি সেই তথ্যগুলি তোমাদের সামনে উপস্থাপন করেছি, এবং আমি তথ্যগুলোকে এইভাবে সাজানোর চেষ্টা করেছি যেখানে আমরা নিজেরাই বুঝতে পারবো যে ফরেক্স ট্রেডিং বাংলাদেশে বৈধ নাকি অবৈধ। তো প্রথমে আমাদের কোশ্চেন: ক্যান উই কল ফরেক্স ট্রেডিং লিগাল? অ্যান্সার: বাংলাদেশে ফরেক্স ট্রেডিং এর জন্য নির্দিষ্ট কোনো আইন বা বিধিনিষেধ নেই, তাই এটিকে সম্পূর্ণভাবে অবৈধ বলা যায় না। ভাই আমার এই ভিডিওটা খুব সকাল সকাল করা লাগছে, কারণ আমাকে আজকে ভিডিওটা এই সময় করতে হবে। আর সকলেই ঘুমাচ্ছে, এই সময় বেশি জোরে কথা বলা যাবে না, তাই একটু ভয়েসটা একটু আস্তে আসবে, ম্যানেজ করে নিও। তো আমাদের বাংলাদেশে ফরেক্স ট্রেডিং সম্বন্ধীয় এখনও কোনো নির্দিষ্ট আইন পাওয়া যায়নি, তাই আমরা এটাকে সম্পূর্ণভাবে অবৈধ বলতে পারি না। তারপর, সো ক্যান উই কল ফরেক্স ট্রেডিং লিগাল? অ্যান্সার: ফরেক্স ট্রেডিং করার জন্য আমাদের দেশের কয়েকটি আইন লঙ্ঘন করতে হয়। মানে যখন আমরা ফরেক্স ট্রেডিং করি তখন এই ফরেক্স ট্রেডিং করার জন্য আমাদেরকে আমাদের দেশের কিছু আইন লঙ্ঘন করতে হয়। তো সেই আইনগুলো আমরা নিচে দেখব। এক, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন 1947। এই আইনের অধীনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশি মুদ্রায় লেনদেন করা নিষিদ্ধ। তো আমরা যখন ফরেক্স ট্রেডিং করি তখন তো আমরা বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিই না, আর বাংলাদেশ ব্যাংক আমাদের অনুমোদন দেয়ও না। তো এইভাবে ফরেক্স ট্রেডিং করা একটি ইলিগাল কাজ হতে পারে, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আইন 1947-কে লঙ্ঘন করতে পারে। দুই, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012। ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে অঅনুমোদিত লেনদেনের ক্ষেত্রে অর্থ পাচারের ঝুঁকি থাকে। এই আইনের আওতায় সব আর্থিক লেনদেনের উৎস স্বচ্ছ এবং বৈধ হতে হবে। এই লাইনটির অর্থ হচ্ছে যে তুমি যে আর্থিক লেনদেন করবে, সেই আর্থিক লেনদেন করার জন্য তুমি যে মূলধন প্রয়োগ করবে সেই মূলধনটাকে অবশ্যই স্বচ্ছ এবং বৈধ হতে হবে। মনে করো তোমার কাছে যে মূলধনটা আছে সেই মূলধন তোমার না, কারো থেকে ছিনতাই করা মূলধন, কোনো ব্যাংক থেকে ছিনতাই করা, মানে নিজের মূলধন না অন্যের মূলধন আত্মসাৎ করেছ, যেটা এক প্রকার ইলিগাল একটি কাজ। তো এই মূলধন দিয়ে যদি তুমি ফরেক্স ট্রেডিং করো তাহলে এক প্রকার এটা ইলিগাল একটি কাজ। তো এখন এই অর্থটা যখন তুমি কোনো লিগাল কোনো ওয়েতে ইনভেস্ট করার চেষ্টা করবে, তো সেক্ষেত্রে সেই লিগাল ওয়ে তোমাকে সম্পূর্ণ যাচাই করার চেষ্টা করবে যে অর্থ কার, তোমার পরিচয় সবকিছু যাচাই করার চেষ্টা করবে। কিন্তু যখন তুমি ফরেক্স ট্রেডিং এ আসো তখন অনলাইন ব্রোকারগুলো তার বাংলাদেশ ব্যাংকে নিবন্ধিত হয় না। তো এই ব্রোকারগুলো তথ্যগুলো যাচাই করার সম্ভাবনা থাকে না। তো সেই ক্ষেত্রে এটা একটি ইলিগাল কাজের মধ্যে পড়ে। তারপর, যদি ফরেক্স ব্রোকার বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত না হয় তবে তাদের মাধ্যমে লেনদেন করা মানি লন্ডারিং আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে। মানে একটু আগে আমি তোমাদেরকে যে কথাটা বললাম যে যেহেতু এখন তো বাংলাদেশ ব্যাংক কোনো অনলাইন ফরেক্স ব্রোকারকে স্বীকৃতি প্রদান করেনি, তো এটা হতেই পারে তুমি যে ব্রোকারের মাধ্যমে লেনদেন করবে সেই ব্রোকার তেমন কোনো তথ্য যাচাই করবে না। তথ্য বলতে তোমার মূলধনের উৎস, তোমার পরিচয়, এরকম কোনো কিছু যাচাই করবে না। তো সেক্ষেত্রে এটা এক প্রকার মানি লন্ডারিং আইন লঙ্ঘন করে। তারপর, তিন, ডিজিটাল নিরাপত্তা আইন 2018। ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বেআইনি লেনদেন বা প্রতারণামূলক কার্যক্রম করলে এই আইনের আওতায় শাস্তির বিধান রয়েছে। তো এখন শাস্তির বিধান তো সবগুলো আইন লঙ্ঘন করাতে রয়েছে। তো এখানে মেইনলি বলা হয়েছে যে যখন আমরা অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে বেআইনি লেনদেন বলতে কি, মানে দেশের আইন যেটাকে স্বীকৃতি করে না সেই লেনদেন, এবং প্রতারণামূলক কোনো কাজ করি, তখন আমরা ব্রোকারের সাথে কি কাজ করছি সেটা আর বাংলাদেশ ব্যাংক দেখছে না। তো এক্ষেত্রে কি হয়, এক প্রকার একটি প্রতারণামূলক কাজ হয়ে যায় যা ডিজিটাল নিরাপত্তা আইন 2018-কে লঙ্ঘন করে। তারপর, এছাড়াও আরও কিছু আইন লঙ্ঘিত হতে পারে, তাই ফরেক্স ট্রেডিংকে সম্পূর্ণ বৈধ বলা যায় না। তো আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো কেন আমরা ফরেক্স ট্রেডিংকে সম্পূর্ণ বৈধ বলতে পারবো না, অবৈধ বলতে পারবো না। তারপর আমরা দেখি কনক্লুশন। ফরেক্স ট্রেডিং এর সঙ্গে জড়িত বিভিন্ন কার্যক্রম দেশের প্রচলিত কিছু আইন লঙ্ঘন করতে পারে, তাই এটি পুরোপুরি বৈধ নয়।
একই সঙ্গে নির্দিষ্ট কোনো আইন না থাকায় এটিকে পুরোপুরি অবৈধ বলা সম্ভব নয়। মানে যেহেতু যখন আমরা ফরেক্স ট্রেডিং করি তখন আমাদের দেশের কিছু আইন লঙ্ঘন হয়। তো সেহেতু আমরা এটাকে সম্পূর্ণ বৈধ বলতে পারি না এবং সম্পূর্ণ অবৈধ বলতে পারি না। কারণ এই ফরেক্স ট্রেডিং সম্বন্ধে নির্দিষ্ট কোনো আইন এখনো প্রকাশ করা হয়নি। তো আমি তোমাদেরকে বলতেই পারতাম ভাই ফরেক্স ট্রেডিং লিগাল। তো ভাই এটা জিনিসটা ঠিক না। সত্যিকার অর্থে ফরেক্স ট্রেডিং সম্পূর্ণ লিগাল না। মানে লিগাল বলাই যায় না। কারণ ভাই ফরেক্স ট্রেডিং আমাদের বাংলাদেশের বিভিন্ন আইনকে লঙ্ঘন করে। আর এই আইন লঙ্ঘনের কারণে তোমার শাস্তি হতে পারে। তারপর আওয়ার অ্যাডভাইস, ফরেক্স ট্রেডিংয়ে যুক্ত হওয়ার আগে সংশ্লিষ্ট আইনি বিষয়গুলোকে ভালো করে জেনে নেওয়া। আমরা তোমাদেরকে এটাই অ্যাডভাইস করব যে ভাই ফরেক্স ট্রেডিং করার আগে একটু আইনি বিষয়টি দেখে নাও। তুমি হয়তো মনে করছো যে এই আইনগুলো লঙ্ঘন করলে কিছু হবে না, কিন্তু এই আইনগুলো লঙ্ঘন করার কারণে তোমার শাস্তি হতে পারে। তো এখন একটি কোশ্চেন থেকে যায়, তাহলে কি আমরা বাংলাদেশ থেকে ফরেক্স ট্রেডিং করতে পারবো না? তো এর উত্তর হ্যাঁ আবার নাও। যদি তুমি বলো আমি ব্রোকারের সাথে সরাসরি ট্রানজাকশন করে তারপর ফরেক্স ট্রেডিং করবো, তাহলে এটি সম্পূর্ণ ইলিগাল এবং এর কারণে তোমাকে শাস্তির মুখোমুখি হতে হতে পারে। কিন্তু তুমি চাইলে কিছু মেথডকে ব্যবহার করে ফরেক্স ট্রেডিং করতে পারো। তো আমি তোমাদের সাথে দুইটি মেথড শেয়ার করব। দ্বিতীয় যে মেথড, সেখানে কোনো রকম আইনি ঝামেলাই থাকবে না। তো আমাদের ফার্স্ট যে মেথডটি, তা হচ্ছে থার্ড পার্টি ব্যবহার করা। একটু বোঝার চেষ্টা করো। আমরা সকলেই জানি যে যখন আমরা ফরেক্স ট্রেডিং করি তখন আমাদের এবং ফরেক্স মার্কেটের মাঝখানে ব্রোকার থার্ড পার্টি অনুযায়ী কাজ করে। তো এই বিষয়টা আমরা সকলেই জানি। তো এখন আমরা ব্রোকারের সাথে লেনদেন করার জন্য আরেকজন থার্ড পার্টিকে ব্যবহার করব। কারণ যেহেতু সরাসরি আমরা ব্রোকারের সাথে ট্রানজাকশন করতে পারবো না, তো এই ক্ষেত্রে আমরা আরেকটি থার্ড পার্টিকে ব্যবহার করব। তখন এই থার্ড পার্টি হতে পারে কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি। তো এই নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। এই থার্ড পার্টি জোগাড় ব্রোকারই তোমাকে করে দেবে। তো এই ক্ষেত্রে কি হয়, আমরা ব্যাংকে যাই এবং ব্রোকারকে টাকা পাঠাই। আসলে টাকাটা ব্রোকারের কাছে যায় না, প্রথমে ওই থার্ড পার্টির কাছে যায়। কারণ ব্রোকারের নামে ওই থার্ড পার্টির অ্যাকাউন্ট খোলা থাকে এবং সেই থার্ড পার্টি সেই টাকাটাকে ব্রোকারকে দেয় এবং ব্রোকার আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করে দেয়। তো এই ক্ষেত্রে ব্রোকারের সাথে সরাসরি ট্রানজ্যাকশন করে আইন লঙ্ঘন করার বিষয়টি থাকে না এবং ব্যাংক আমাদের পরিচয় এবং আমাদের মূলধন স্বচ্ছ কি স্বচ্ছ না সেটাও যাচাই করে। এটা সম্বন্ধে আমি তোমাদেরকে একটা বেসিক ধারণা দিলাম যেটা কিভাবে কাজ করে। এখন যদি তুমি সম্পূর্ণ ধারণা পেতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তুমি সেই লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখতে পারো, সম্পূর্ণ বিস্তারিতভাবে বোঝানো হয়েছে। এবার আসো দ্বিতীয় মেথড, যেখানে আমি বলেছি আইনি কোনো ঝামেলাই নেই। কারণ ভাই তুমি নিজে কোনো মূলধন দিয়ে ট্রেড করছো না। এখন যেখানে তোমার নিজে কোনো মূলধন নেই সেখানে কিসের মানি লন্ডারিং আইন, সেখানে কিসের 2018 নিরাপত্তা আইন। তো এরকম কোনো আইন লঙ্ঘন হবেই না, কারণ এখানে তোমার মূলধনই নেই। তাহলে এখানে কিভাবে আইন লঙ্ঘন হবে? তো আমি একটু বেসিকলি ভাবে বলার চেষ্টা করি। এই যে মেথডটি, এই মেথডটিতে ট্রেড করার জন্য তোমাকে ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করতে হবে। এখন ফান্ডেড অ্যাকাউন্ট কি? ফান্ডেড অ্যাকাউন্ট মূলত বলতে পারো বিদেশের একটি কোম্পানি কিংবা একটি প্রতিষ্ঠান কিংবা একটি ব্যাংক তোমাকে অর্থ দিবে। অর্থ বলতে কি, তোমাকে একটি অ্যাকাউন্ট দিবে। সেই অ্যাকাউন্টে তুমি ট্রেড করবে এবং তুমি যা প্রফিট করবে সে প্রফিট থেকে তুমি 80% কিংবা পায়ের সময় 70%, 85% এরকম পাবে এবং প্রপ ফান্ডসগুলি 10%, 15% কিংবা 20%-এর মতো নিতে পারে। তো এখন কতটা লস হলে তোমার কোনো লস হবে না। যে লসটা হবে, তোমাকে যে অ্যাকাউন্ট দিয়েছে সেই অ্যাকাউন্টে লস হবে। এখন যেহেতু তুমি নিজের কোনো মূলধন দিয়ে ফরেক্স ট্রেডিং করছো না এবং তুমি বাংলাদেশ থেকেও ফরেক্স ট্রেডিং করছো না, কারণ তোমার অ্যাকাউন্টটি বাংলাদেশে নয়, অন্য একটি দেশে, তুমি বাংলাদেশ থেকে সেই অ্যাকাউন্টে ট্রেড করছো। তো সেই ক্ষেত্রে তোমার বাংলাদেশে কোনো আইন নিয়ে মাথা ঘামাতে হবে না, কারণ বাংলাদেশে কোনো আইনই ফান্ডেড অ্যাকাউন্ট লঙ্ঘন করে না। তো তুমি চাইলে এই ফান্ডেড অ্যাকাউন্টের মেথডটিকে ব্যবহার করতে পারো। তো আমি তোমাকে আবারও একটাই কথাই বলবো, যে আমি তোমাকে শুধু একটু বেসিকলি ধারণা দিলাম যে ফান্ডেড অ্যাকাউন্ট কি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফান্ডেড অ্যাকাউন্ট সম্বন্ধে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে, এরকম একটি ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে। তুমি চাইলে ভিডিওটি দেখতে পারো। তো আমি তোমাদের একটি কথা বলতে চাই, আমি তোমাদের কাছে দুঃখিত, কারণ আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে যতগুলো ভিডিও লিঙ্কে প্রোভাইড করেছি, এই ভিডিওগুলো আমার নয়। আমি আমাদের বাংলাদেশের ট্রাস্টেড ইউটিউবারদের চ্যানেল থেকে এই ভিডিওগুলোকে সংগ্রহ করেছি। কারণ আমি এখন ভিডিও তৈরি করতে পারবো না। তো যেহেতু আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি বাংলাদেশের আইনগুলো তুলে ধরবো এবং ভারতের পশ্চিমবঙ্গের আইনগুলোকে তুলে ধরবো, তাই আমি ট্রাস্টেড ইউটিউব চ্যানেলগুলো থেকে এই ভিডিওগুলোকে সংগ্রহ করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি।